বলেন জি 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 খালেদা করছে যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল স্কুলে খালেদা বিশ্ববিদ্যালয়ে ওই খালেদা না, এটা হচ্ছে আরেকটা খালেদা, বুঝছেন? আচ্ছা এই আমি গ্রুপে দেখাবো সবাই কাজ করেছি। হ্যাঁ উনি যে মানে আমার যে একটা বিশাল ওনার প্রতি পাওনা আছে, হালিম তো খাওয়ারেই না, ওরা তো অন্য ব্যাপার আছে। আচ্ছা এই কাজগুলোর যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমাদের মোটামুটি এই যে আপনাদেরকে ডিজাইন করাইতে করাইতে আমার বিশ্বাস ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো ভয় নাই আছে। এই ডিজাইনগুলোই এবার কাপড়ে অ্যাপ্লাই করতে হবে। কাপড়ে আপনি কী ধরনের ডিজাইন চান সেই ধরনের ডিজাইন আপনি তো আঁকতে পারবেন, এমন তার ভয় নাই। পেন্সিল দিয়ে আঁকবেন, পেন্সিল দিয়ে না আঁকতে পারলে হচ্ছে বিভিন্ন কালারের চকগুলো পাওয়া যায় না, চকগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়ে পেন্সিলের মতো সুস্তা করে নেবেন, নিয়ে আঁকবেন। আঁকার পরে আমি করছি এক কথা ওইটা দেখি। আচ্ছা এই কাজটার মূলত বিষয়টা হচ্ছে আপনাদেরকে এর আগে হচ্ছে আমি আলপনা যখন করাইছি তখন একটু সাহস আপনাদের দিচ্ছি, ওটাই প্রথম সাহস হয়েছে আপনার না, তাহলে তো আপনার তো সবাইকে খাওয়ানো উচিত। আপনি যে পোশাক আশাকের কাজ শুরু করে দিয়েছেন অলরেডি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার কাছে অলরেডি অর্ডার চলে আসছে, এটার জন্য আমরা সবাই তাকে একটা ছোট্ট একটা তালি দিয়ে ভালো জানাই, ঠিক আছে? এটা একটু আনন্দের একটা ব্যাপার যে অলরেডি ওনার কাছে অর্ডার আসা শুরু হয়েছে, কারণ কি উনি হচ্ছে সাহস করে কাজগুলা শুরু করছে, এটাই তার একটা বিষয়। এবং তার কাছে চাকরি পাওয়ার টার্গেট না, তার টার্গেট হচ্ছে সে একটা বুটি খরচ দেবে। যেমন আমার একটা সামনে টার্গেট আছে, আমি পিচ্ছিদের জামা কাপড়ের নিজের প্রোডাকশন থেকে আমি একটা আমার হাউস তৈরি করবো, পিচ্ছিদের টোটাল জামা কাপড় সাপ্লাই দেবো। আমার কয়েকটা ফ্রেন্ড আছে সাথে, তাদেরকে নিয়ে এটা প্রোডাকশনে যাবো। আমি নিজেই একটা কারখানা হতে চাই, আমি কারো আন্ডারে চাকরি করতে চাই, মানে হেড চাকরি। তো এই যে রঙটা, এই রঙটা তৈরি করা এবং তুলি চালানো, এই দুইটা ব্যাপারই হচ্ছে প্রধান। আমরা একটু এখানে হচ্ছে একটু করে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, ঠিক আছে? এই রঙগুলো হচ্ছে রেডিমেড ফেব্রিক্স কালার কিনতে পাওয়া যায়। আর রেডিমেড ফেব্রিক্স কালার যদি আমরা কিনি, বিভিন্ন রকম কালার আমাদের কিনতে হয়, যেটাতে আমাদের 3 গুণ বেশি টাকা তাদেরকে দিয়ে ফেব্রিক্স কালার তো কিনতে পাওয়া যায়, তাই না? কাপড়ের কালার তো কিনতে পাওয়া যায়, কিন্তু তাদের হয় কি যে আমরা কালারের মিক্সিংগুলো কিন্তু তখন আর শিখলাম না। কালার ওরা যা দিচ্ছে, লাল নীল ওরা হলুদ দিচ্ছে, আমরা ওটাই কিনতেছি, নির্দিষ্ট পরিমাণ দিচ্ছে ওটাই কিনতেছি, এবং কেনার জন্য আমাদের 3 গুণ বেশি টাকা লাগে। এখন এই জিনিসটা যাতে না লাগে এই জন্য আমরা করছি কি যে এই যে ফেব্রিক্স কালারের যে রঙগুলা কী কী রঙ লাগে সেই রঙগুলোই আমি কিনে নিয়ে চলে আসছি, এবং এই রঙগুলো দিয়ে রঙগুলো একটু বের করে এই রঙগুলো দিয়ে আমরা নিজের মতন করে কীভাবে আঁকতে পারি সেটি আমরা এখন একটু দেখবো। একজন যান প্লিজ, আপনি একটু অফিস সময় দিয়ে একটা চিকন, এটা দেখেন একটা চিকন তুলি আছে স্যারের ডেস্কের সামনে, চিকন তুলি নিয়ে আসুন, 0 নম্বর তুলি, একদম 0। এটা হচ্ছে গ্লেজ, এই গ্লেজটা আমরা এখন ব্যবহার করবো না। ওনাকে আমি কিছু কালার নিয়ে দিচ্ছি, যে কালারগুলো দিয়ে উনি মোটামুটি আরও ধরেন 15 থেকে 20,000 টাকার শাড়ির কাজ করতে পারে, যতটুকু কালার দেখতেছেন না এটাতেই সম্ভব। এখন আপনি যখন ফ্লেক্সি কালার দোকানে যে কিনতে যাবেন তখন কিন্তু আপনার এটা প্রায় 10-12,000 টাকা নিয়ে নেবেন, বুঝছেন? এটাই হচ্ছে ওটার সাথে একটা মজা। না না আরও চিকন, আরও চিকন, আরও চিকন। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাতে আমি এইসব দিয়ে কাজই করি না, এইসব দিয়ে কাজ করি না। এইসব দিয়ে কাজ করলে আপনার হাতের পরবর্তীতে বড় তুলিগুলো ধরতে কষ্ট হয়ে যাবে। যে দুটো আপনার কাছে আছে এই দুটো দিয়ে কাজ করবেন, ওকে? ব্যাপার আছে আমরা এই যে এর থেকে মোটা, এই দেখেন এরকম মোটা তুলি দিয়ে সবচেয়ে চিকন লাইন দেই এবং ওটা দিয়ে সবচেয়ে মোটা লাইন দিই। আমার কি যে ইয়ের কাজগুলো একটা হলেই হচ্ছে, হ্যাঁ একটা হলেই হচ্ছে। এই যে কাদিরাবাদ ক্যাটামেন্টের কাজগুলো দেখছেন, ওইটা আমরা করছি 4 দিনে। ওটা টোটাল অ্যামাউন্ট আমাদেরকে 20,000 টাকা এক্সট্রাই দিচ্ছে। টোটাল যে বাজেট ছিল তার থেকে তার হ্যাঁ 1,24,000 মতো।
আরও কাজ আছে। শেষ হয়নি তো? শেষ হয়েছে, একটা প্রজেক্ট শেষ হয়েছে, আরও কয়েকটা প্রজেক্ট আছে। তো ওইটাতে হচ্ছে যে ওনারা খুশি হয়ে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে গিফট করছে এবং আমরা হচ্ছে যে ভালো আছেন, আমরা যে দেখেন এই যে এই রঙটা তৈরি করতে আমরা হচ্ছে প্লাস্টিক পেইন্ট, সবাই আমরা এটা চিনি। প্লাস্টিক পেইন্ট 1 পাউন্ড ন্যূনতম হচ্ছে 1 পাউন্ড কিনতে হয়। 1 পাউন্ডের দাম হচ্ছে 3 থেকে 400 টাকা নেয় মনে হয়, বুঝছেন? এটা প্লাস্টিক পেইন্ট 1 পাউন্ড কিনতে গেলে 3 থেকে 400 নেয়। আমি তো গ্যালন আকারে কিনি, ওখান থেকে ওরা কিনছি আলাদা করে। এই প্লাস্টিক পেইন্ট নিচ্ছি আমি একটা, এটার নাম হচ্ছে বাইন্ডার, এটার নাম হচ্ছে অক্সেল, এটার নাম হচ্ছে এনকে। আচ্ছা আদার দেখতে থামো। এর কি পাপা ও করতে আসে গরমে না করতে আসে ওটা কি আমি খেলে বলে তুমি খাস আপনি নিয়ে আসেন ভালো পাইছেন একটা বর, আগে সাথে বিয়ে করে নাই মোবাইল করে পাইছি স্যার, কিন্তু আমি নিশ্চিত আর বিয়ে করবো। করবে না এত ভালোবাসা করবে না একটু ভরসা আছে একটা ছেলে মনে হচ্ছে একটা বিয়ে করলে সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে? আমরা ইনকাম করবো, খাওয়াবো, 4 টাকা 10 টাকা ইনকাম করবে খাবে তো কোনো অ্যামাউন্ট মানে যাবে যে কালারটা একটু গাঢ় করা আছে। এই ড্রয়িংটা করতে পারে না, সুন্দর সুন্দর করে এটা দেখেন, এই জিনিসটা আমাদের শার্ট থাকতে হবে। কালার সাথে লাগিয়ে দিতে করা যায়, আবার যে ফ্রেমিংগুলো কিনে করা যায় না, ওগুলোর মধ্যে এটা কি করতে হবে, শার্ট রাখতে হবে। শার্ট তাহলে রং লাগবে, চুলবে মানে কম, চুলটা চুলবে খুব সুন্দর। কেমন আগে যে এই মাথা থেকে নিলাম আমি এক, আবার এই মাথা থেকে হলো না? আবার ধরেন এখান থেকে দিলাম একটু হালকা করে রং দেওয়ার চেষ্টা করবো। কিন্তু গাঢ় হলে কি হবে, মোটা হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা খারাপ হবে। ড্রয়িংগুলো নিয়ে করতে পারে নাই, ওইটা অনেক একটা বিয়ে করছে, বুঝছেন? একটা এদিকে গেছে, একটা ওদিকে গেছে। দেখেন এটা কত পর্যন্ত নিয়ে আসছে, দেখছেন? হ্যাঁ সমান হয়নি, কিন্তু উনি চেষ্টা করছে। সন্ধ্যাবেলা মনে হলো যে একটু সাইড দিয়ে করবো তাহলে করবো কাকার লিখবে তার জন্য সন্ধ্যাবেলায় আসছে ভালো করছেন। তাছাড়া আঁকাতেই তো আমার আজকে করতেই পারলাম না আচ্ছা এবার আসি আমি হচ্ছে যে এই রঙগুলো বলা সম্পর্কে। এটার মূল কাজই হচ্ছে আপনারা যে পরিমাণে সবাই ডিজাইন করছেন, ডিজাইন নিয়ে আপনাদের পিএইচডি হয়ে গেছে, আর ডিজাইন করার দরকার নাই। যার দরকার 2টা ডিজাইন করে সে করছে 20টা, কেউ কেউ করছে 40টা। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখন আপনাদের জামা কাপড় করতে আর কোনো সমস্যা হবে না, ডিজাইন করার জন্যই। এমনি করতে বলিনি আপনাদেরকে। এখন এই যে আপনারা কাপড়ে কিন্তু সবাই কিন্তু কম বেশি আঁকতে পারেন না? কিন্তু আপনার যে রং মিশ্রণগুলো এবং রঙগুলো যখন কিনতে যাবেন, কিনতে গেলে বিভিন্ন রকম ওরা তৈরি রেডি রং দিয়ে দেয়, কিন্তু রং আমার দেখা যাচ্ছে অনেক রকম ভ্যারাইটির রং দরকার এবং আমি রঙগুলো নিজেই তৈরি করি। এই জন্য আমরা প্রথমে কী করছি, সবার আগে আমাদের রং তৈরি মিশ্রণটাই হচ্ছে এই ক্লাসের প্রধান জিনিস আজকে। আমরা প্রথমে হচ্ছে প্লাস্টিক পেন সবাই চিনি না কম বেশি? প্লাস্টিক পেন সবাই চিনি, প্লাস্টিক পেন্ট আমরা সবাই চিনি। এই প্লাস্টিক পেইন্টগুলো প্রথমে আমরা নির্দিষ্ট পরিমাণ ঢেলে নিছি, ঠিক আছে? এই প্লাস্টিক পেইন্ট আমরা নির্দিষ্ট পরিমাণে এখানে ঢেলে নিচ্ছি। আমরা মূলত এই কাজটা করছি প্লাস্টিক পেইন্ট দিয়ে। এখন এই প্লাস্টিক পেইন্টটা যে কাপড়ের সাথে থাকবে বা এই কাপড়ের সাথে সঙ্গ দিবে অনেক বছর, এই প্লাস্টিক পেইন্টকে যে সঙ্গ দিবে, এই প্লাস্টিক পেইন্টটা যে কাপড়ের সাথে স্থায়ীভাবে থাকবে, এই থাকার জন্যই হচ্ছে যে আমরা এদেরকে নিয়ে সংঘর্ষ নেওয়া হচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে আঠা, এর নাম হচ্ছে বাইন্ডার। সবাই যদি চান একটু লিখে রাখতে পারেন, আবার মনে রাখলেও সমস্যা নাই। এর নাম হচ্ছে বাইন্ডার। এই বাইন্ডারের কাজ হচ্ছে, বাইন্ডার হচ্ছে এক প্রকার আঠা। বাইন্ডার কি? বাইন্ডার
বাইন্ডার মানে ধরে রাখা, বুঝছেন? এই আঠাটা প্লাস্টিক পেনকে কী করছে, ধরে রাখছে। তার মানে এই কাপড়ে যখন আমি এই প্লাস্টিক পেন্টের সাথে একটু আঠায় যে এতটুকু পরিমাণে এতগুলো প্লাস্টিক পেন্ট দিলাম, তার সাথে এতটুকু পরিমাণে এই বাইন্ডার দিলাম, তখন এটাকে কী করলো, এটা হচ্ছে প্লাস্টিক পেন্টটাকে আঠাটা কাপড়ের সঙ্গে ধরে রাখলো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে তাহলে কালারটা আমি উজ্জ্বল পাচ্ছি না, ধরে তো রাখলো, ঠিক আছে স্যার, তাহলে কালারটা কী করব? তখন কালারটার জন্য আবার আসলো কি, অক্সেল। অক্সেল মানে কালারটাকে শাইনিং করে, গ্লেজি করে, উজ্জ্বল করে। তখন আমি এই কালার এটার মধ্যে প্লাস্টিক পেন্টের মধ্যে একটু সামান্য পরিমাণে একটু অক্সেল দিলাম, অল্প একটু পরিমাণ অক্সেল দিলাম, এই 1 কাপের একটু কম দেবেন, এতগুলো প্লাস্টিক পেন্টের মধ্যে 1 কাপের একটু কম দিলেই হয়ে যাচ্ছে, অক্সেল দিলাম। তাহলে কী হলো, আমার রঙটাকে আঠা দিয়ে ধরে রাখলো এবং রঙটাকে উজ্জ্বল করলো, 3টাতে মেশিন গেল। এখন এই 2টা জিনিস যে সঠিকভাবে কাজ করবে তার জন্য একজন পাহারাদার দরকার। সেই পাহারাদারের নাম হচ্ছে এনকে, মনে থাকবে? এই হচ্ছে এদের 2জনকে পাহারা দিবে, যাতে প্লাস্টিক পেন্টের এখান থেকে এই 2টা রঙ পালায় যাতে না পারে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এইভাবে গল্প আকারে বলতেছি। এটার নাম হচ্ছে এনকে। এই তখন এই 2টাকে ধরে রাখে। তাহলে আমাদের কাপড়কে তো পরিপূর্ণ ধরে রাখার জন্য কমপ্লিট। আর প্রয়োজন আছে? আর প্রয়োজন নাই। এখন আমরা কালারগুলো তৈরি করে ফেলছি। এখন যদি দেখা যাচ্ছে যে প্লাস্টিক পেন্ট আমরা কালারগুলো তৈরি করলাম, যদি আমাদের ইয়েলো প্রয়োজন হয়, যদি আমাদের ব্লু প্রয়োজন হয়, যদি রেড প্রয়োজন হয়, এটার নাম হচ্ছে অ্যাক্রামিন। কিন্তু আপনারা যখন এই যে কী বলে, এই যে ফেব্রিক্স কালার কিনতে যাবেন, আপনাদেরকে তৈরি করা রেডি কালার দিয়ে দিবে। যে কালারগুলো কিনতে এইসব কালারের থেকে 5 গুণ বেশি খরচ হবে। কিনবেন কালার 5 গুণ বেশি খরচ হবে ওই কালার দিয়ে। আর এই যে এটা আমি কিনে দিচ্ছি, এই কালারগুলো আমরা কী হলো, যে কালারগুলো আমরা নিজেরা কী করলাম, কাপড়ে তৈরি করার জন্য, কাপড়ের জন্য আমরা কালারগুলো আজীবনের জন্য তৈরি করা শিখে গেলাম, তাই না? এই কাপড়ে তৈরি করার জন্য কালার আর আমাদের কোনোদিন কেনার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এখন আমরা নিজেরাই কাপড়ের যে রঙ তৈরি করতে হয় সেটা আমরা মোটামুটি শিখে গেছি, আর কাউকে আমাদের প্রয়োজন নাই। আছে রঙের জন্যে লাল, নীল, হলুদ, এই 3টে কি মৌলিক কালার, এই 3টে কালার কিনলে এনাফ। আর কোনো কালার, গোলাপের মধ্যে একটু ইয়েলো দিতে হবে, দিয়ে লাল করবে, লাল হয়ে যাবে। অরিজিনাল লাল পাওয়া যায় না, ঠিক আছে? ওর মধ্যে তখন ইয়েলো দিয়ে দিতে হয়। তাহলে এই আমাদের মূল জিনিসটাই হচ্ছে যে আজকে মূল ক্লাসটাই হচ্ছে আপনাদের রঙের ক্লাস। একটা কাপড়ে আপনারা ডিজাইন করতে সবাই কিন্তু পারেন, সেলাই করতে কিন্তু সবাই পারেন। দেখা যাচ্ছে রঙ হয়তো করেননি, কিন্তু সাহস হয়তো ছিল, জানলে হয়তো কীভাবে রঙ করতে হয়। কিন্তু এই যে রঙের যে মিশ্রণটা শেখা এবং এটা অ্যাপ্লাই করা, এটাই আজকে আপনাদের মূলত ক্লাস ছিল। কেমন? যে আপনাদের তো ভুল হবে না। এখন মনে রাখতে পারবেন যে কীভাবে রঙগুলো প্রস্তুত করে কাপড়ে বসানো হয়। কাপড়ে তো বসাতে আমরা সবাই পারবো না, কিন্তু রঙগুলাই হচ্ছে আমাদের ভাইটাল বিষয় ছিল। এই জন্যই হচ্ছে যে এই রঙটা একটু খুব বেশি কারণ এর মধ্যে পানিটা ব্যবহার না করাটাই শ্রেয়। পানিটা ব্যবহার করলেও দেখা যাচ্ছে 1 কাপ পানি দেবেন, তারও কম, তা নাহলে রঙটাকে স্ট্রং হতে দেয় না, ঠিক আছে? তখন তুলিটা নিয়ে এই তুলিটা ধরবেন হচ্ছে জাস্ট সফট আকারে ধরার পরে এই যে ড্রয়িংগুলো করা আছে, ধরেন আমরা ড্রয়িং করি কীভাবে, এই যে এখানে একটা দাগ দিয়ে আছে, ফুল আঁকানো আছে, এই ফুলটা আঁকানো আছে, এই মাথাটা গোল আর এই মাথাটা ফুলের সাথে অ্যাড হয়েছে। যে মাথাটা গোল সেই মাথা থেকে আমাদের আগে তুলিটা এইভাবে টানতে হবে, আগে ওটা নিচের দিকে, তারপরে এখান থেকে আবার এইদিকে নিচের দিকে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এবার মাঝখান দিয়ে টান দিয়ে এইটা আমরা ঘুরে দেবো। আবার পরেরটাও এখান থেকে এইভাবে, তারপরে এখান থেকে এইভাবে দিয়ে, তারপরে মাঝখানটা যেটা আছে এই যে এইভাবে আস্তে আস্তে এটা ফিল আপ করবো, ঠিক আছে? মানে আমাদের ড্রয়িং ঠিক থাকবে, তো আমাদের মূল জিনিস পেন্টিংগুলো আমাদের ঠিক থাকবে। আচ্ছা, এইবার আসি, ধরেন আমরা রং টং বুঝলাম, কালার করাও বুঝলাম। এখন এই যে কালারটা আমরা কাপড়ে কিভাবে স্থায়ী করবো, এটা একটা বিষয় আছে, তাই না? অনেকে চিন্তা করবে যে কাচবো কীভাবে, বা প্রথমে রঙটাকে তো ধরে রাখতে হবে, সেটা কীভাবে, প্রসেসটা কীভাবে। প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এইভাবে কাজ করলাম। আমরা কাজ করার পরে আমরা কাপড়টাকে এইভাবেই নিলাম, সোজা করে নিয়ে যে পানিতে আমরা ধুবো, শ্যাম্পু দিয়ে পানি গলাবো বালতিতে, ওকে?
শ্যাম্পু দিয়ে গোলাবো, গোলানোর পরে এইটা আমরা এইভাবেই চুবাবো, চুবানোর পরে এইভাবেই তুলে হ্যাঙ্গিং করবো, চাপবো না, না চাপা যাবে না, প্রথম চাপা যাবে না। তারপরে আমরা তুলে মেলে দিলাম, তারপর তো শুকাইলো। এবার আপনি এটাকে লন্ড্রি করেন, ইস্ত্রি করেন, ইস্ত্রি করার পরে এবার আপনি ভাঁজ ভূত যা ইচ্ছা থাকবে সমস্যা। হ্যাঁ ভেজাবেন, একটু ভাঁজ হলে ভাঁজ হয়ে ভেজালে কি সমস্যা নেই, চাপা যাবে না, চাপা যাবে না, প্রথম হ্যাঁ। তারপর থেকে আপনারা হচ্ছে এই রঙগুলোকে তখন বিস্ফোরণ হিসেবে পাবেন। এই যে এগুলো হওয়ার পরে তখন কী করতে হবে, ফাইনালি আবার একটা ডার্ক কালার নেবেন, ডার্ক। এখন দেখেন এই যে ফুলগুলো আমি আঁকাইলাম, এই ফুলগুলোতে যে শাখাগুলো এইভাবে শাখা আছে না, শাখাগুলো একটার সাথে আরেকটা মিশে গেছে না, তখন এই ডার্কগুলো দিয়ে আমরা যে আপনাদেরকে ডিজাইনে বলছি না যে ডার্ক লাগে একটু দিতে হয়, তখন আলতো করে কোনো একটা ডার্ক কালার, যে কালারটা আপনার জামার সাথে ম্যাচিং করে, আপনারা ম্যাচিং আমাদের থেকে ভালো বোঝেন, এটা আমরা জানি। ওই ম্যাচিংটা দিয়ে তখন একটু করে একটু করে একটু হালকা করে একটু ডার্ক করে দিন, তখন আপনাদের জামাটা দুর্দান্ত হবে। এবং হ্যান্ড প্রিন্টের কিছু জামা ইউটিউবে মাঝে মাঝে একটু দেখে নেবেন। এখন মূল জিনিস তো আমি শিখাই দিচ্ছি, এখন তো আপনাদের টেনশন নাই, ঠিক আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি ভাবছিলাম সাহস ভালো, এত সাহস ভালো না, কিন্তু উনি আমাকে একটু অবাক করে দিচ্ছে। আপনার প্লাস্টিকের ইয়েগুলো দেখান, উনি আমাকে হচ্ছে কিছু ডাইস কিনে আনতে বলছিল, হ্যাঁ উনি আমাকে কিছু হচ্ছে ডাইস কিনে আনতে বলছিল, আমি কিছু ডাইস কিনে আনছি, যে ডাইস আমরা কোনোদিন ওইটা কিনি নাই, আমরা তো কখনোই ডাইস কিনতাম না, ব্যবহারও করতাম না, আমাদের প্রয়োজন পড়ে না যে ডাইস দিয়ে কাজ করতাম, আমরা হাতেই হ্যান্ড প্রিন্ট করতাম বেশি। তো উনি বলছিল কিছু কিছু ছাপ দেওয়ার জন্য আমার কিছু ডাইস লাগবে, ওনাকে আমি ডাইস এনে দিচ্ছিলাম কিছু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি যে একজন আর্টিস্ট হতে চলছে, উনি নিজের ডাইস তৈরি করছে। উনি কয়েকটা ডাইস নিজে তৈরি করছে, এই যে কয়েকটা ডাইস উনি নিজে কী করছে, স্যান্ডেলের তলা কাটছে, কেটে পেন্সিল দিয়ে আঁকছে, আঁকার পরে সেটা কেটে রিলিফ করছে, এটাকে বলা হয় ছাপচিত্র। হ্যাঁ এই যে রিলিফ করছে, উনি নিজে স্যান্ডেল দিয়ে কেটে এই ধরনের ডাইস তৈরি করছে। এখন কী করতে হবে জানেন, এই ডাইসগুলোতে রং লাগাবে আর বসাবে, রং লাগাবে আর বসাবে। কাজ কী হলো, 2 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ 5 মিনিটে কমপ্লিট, তাই না? এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, এটাই হচ্ছে আর্টিস্ট। আমরা কখনো জীবনে কোনোদিন ডাইস কিনে নিই, ওনার জন্য কিছু ডাইস আমি কিনে নিয়ে আসছি, উনি আবার মাপে করে কিছু নিজে ডাইস তৈরি করছে এবং সেটা আমাকে মুগ্ধ করছে যে ওনার জামাতে যেটা আছে সেটা কিন্তু এই ডাইস থেকে। এটা খুব অবাক করার ব্যাপার না। এই যে ধরে এই জিনিসটা উনি কী করলো, মোটামুটি একটা রিজনেবল একটা প্রাইসে কিনে নিজের জামা তৈরি করে অলরেডি ওনার কাছে 2টা অর্ডার চলে আসছে, তারপর বিক্রির অর্ডার চলে আসছে। এদিকে উনি মাত্র শুরু করছে, এটা অনেক প্লাস পয়েন্ট। নিজের একটা গড়ি খাওয়া থাকলে চাকরি করার প্রয়োজন আছে, আমার ঘরে বসে মানুষ এসে প্রোডাক্ট নিয়ে যাবে, যেটা যে আমরা আগে করতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে সপুরা সিল্ক, রাজশাহী সিল্কে আমরা এই হ্যান্ড প্রিন্টগুলো দিতাম। তো এই যে ধরেন আমি তো একটা জিনিস ওই এর আগে একদিন বলছিলাম যে বিভিন্ন রকম ফলমূল কেটে ছাপচিত্র করা যায়। হ্যাঁ আলু, ওইটা একদিন টিকবে, তারপর তো চুপসে যাবে। এই যে এটা করতে, হ্যাঁ এটা আমার খুব ভালো লাগছে। আসলে কাজ যদি আপনারা করেন তাহলে কাজ অনায়াসে হয়, কিন্তু আগ্রহ থাকা লাগে। আগ্রহ না থাকলে এগুলো করে লাভ হয় না। এই যে শাড়িগুলো, মসলিন শাড়িগুলো 500 থেকে 600 টাকা দিয়ে কিনতে হয়। মসলিন শাড়ি না কি শাড়ি বলে ম্যাডাম, জানা আছে আপনাদের? মসলিন শাড়ি সাধারণত অথবা প্রাইডের শাড়ি নর্মাল একটা পাওয়া যায়। এই শাড়িগুলো কিনে এনে এই যে ধরেন ওনাকে আমি যে টাকার রং কিনে দিচ্ছি, উনি 15 থেকে 20,000 টাকার কাজ করতে পারবে। রং হচ্ছে 1,000 টাকা রং, 15 থেকে 20,000 টাকার কাজ করতে পারবে। এবং ওখান থেকে এই কাজগুলো করে এই যে শাড়িগুলোতে পেইন্ট করে শাড়িগুলো আপনি যাকে দেবেন সেই কিনে নেবে, কারণ আপনি এখন ডিজাইন শিখে গেছেন, এখন সাহস হচ্ছে। তারপরে এখানে রঙের প্র্যাকটিস করছেন একদিন, তারপরে রঙগুলো সম্বন্ধে ধারণা হচ্ছে। এখন যখন আপনি একটা শাড়ি কাজ করবেন, ওই শাড়ি দিয়ে আপনি নিজেই অনলাইনে যদি শাড়ি তৈরি করে যোগাযোগ করেন, আমি পরিচয় করে দেবো আপনাদেরকে। যোগাযোগ করবেন যে আমি একটা শাড়ি বিক্রি করতে চাই, তখন আপনাদের কাছে এই শাড়িগুলো 2 দিন লাগবে। একটা শাড়িতে আপনি সর্বোচ্চ 5 থেকে 700 টাকা করে ইনকাম করতে পারবেন বসে থেকে। যেগুলো হিউজ কাস্টমার আছে বাংলাদেশে নেওয়ার জন্য, কিন্তু দেওয়ার জন্য সেলাই করছে, রং দিয়ে করছে, এই যে ওনার সাহস ভালো। এই যে এখন এই যে এই জিনিসগুলো, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ সেলাই না রং। একটু অনেক যে সুন্দর মাটি কালার করছে না, মাটি। কিন্তু সাদা এখানে তাই সুন্দর লাগে আমার শোনেন, এদিকে দেখেন, ওটা তো অবশ্যই সুন্দর হয়েছে। এখানে একটা ঘটনা আছে। এখানে ঘটনাটা হচ্ছে আমাদের ডিজাইনটা বা ড্রয়িংটা এখানে করবো, সেটার কয়টা ধারা থাকতে হবে, কী কী? তার মধ্যে পার্সপেক্টিভ থাকতে হবে, কম্পোজিশন থাকতে হবে এবং আলোচনায় থাকতে হবে। ওইসব কাজে কিন্তু আপনি এগুলো কিচ্ছু পাবেন না। তা নাহলে আপনি যে আর্টিস্ট, আপনার কাজের ধারা অন্য কাজের সাথে অ্যাড হয়ে যাবে, বুঝছেন? এখন আপনি কাজের গোড়ার দিকে একটা ফুলের গাছ আঁকতেছেন, মাথার দিকেও গাছের ফুল সমান, গোড়ার দিকেও গাছের ফুল সমান। এটা কি হয়? নিচের দিকে যত বড় আমরা দেখতে পাই, উপরের দিকে ততটুকু দেখতে পাই ছোটো হয়ে যায়। তারপরে একদিক থেকে তো আলো পড়ে, একদিকে ছায়া পড়ে, এটা দিতে হবে। নাহলে তো আপনার স্বাভাবিক যে মানুষ যেগুলো আঁকে, যারা যে ইউটিউব টিউটিউব আঁকে, ওদের সাথে তো আপনি অ্যাডজাস্ট হয়ে গেলেন, ওদের সাথে তো আপনার পার্থক্য হলো না, হলো? তারপরে একটা কাপড়ে কতটুকু আঁকলে দেখতে ভালো লাগে, গোটা কাপড় জন্য আঁকলে কি ভালো লাগে? নির্দিষ্ট একটু অংশ থাকে, আবার কিছু কিছু জায়গায় গোটা গোটা আঁকলেও ভালো লাগে। এই যে 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমাদের এই হচ্ছে ব্যাপার আজকের ক্লাসের কাপড়ের কাজে, ঠিক আছে? এখন আপনাদের আর 4টা ক্লাস বাকি থাকলে, পরীক্ষার 8 থেকে 10 দিনের মধ্যে হবে। এখন এই 4টা ক্লাস বাকি থাকলে 4টা ক্লাস স্যারকে আমি প্রস্তাবনা দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের সময় মতো ক্লাস কখন কীভাবে করবেন স্যারের সাথে আলোচনা করে নিয়ে এই পরীক্ষার কালকে হবে। এটা ইনারা যদি চায় স্যার আগে করে দেবে। ইনাদের সময় আছে মাত্র 10 থেকে 12 দিন। এর মধ্যে ইনাদের এই 4টা ক্লাস শেষ করাটা উচিত আমি মনে করি। রুটিন বেরোয়নি, কিন্তু এখন হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি। এই জন্য আপনারা কেমন কী করবেন, আপনারা স্যারদের সাথে আলোচনা করে আপনারা ক্লাসগুলো একের কাজকে ধরে রাখেন। জি বলেন। হ্যাঁ, এটা আপনারা স্যারকে বলেন, স্যার তাহলে ক্লাস দিবেন। আপনারা 4টা ক্লাস লাগবে, আমি স্যারকে প্রস্তাবনা দিয়ে দিচ্ছি যে স্যার 4টা ক্লাস হলে ইনাদের টোটালটা আমি মানে একটা পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে কমপ্লিট করে পরীক্ষা দিতে পারবো। তাহলে কালকে অবশ্যই তারপরে সপ্তাহে এটা হচ্ছে যে ইনারাই ডিসিশন নিক, আমার ডিসিশন নিয়ে কিছু নাই। ইনারা চাইলে স্যার ক্লাস দেবেন। আর রাবি খাতুন, আপনি আজকে ফোন দিবেন আর আপনার খাতা আমি এখানে রাখলাম। জি বলেন, আরেকবার বলেন ম্যাডাম, শুনতে পাইনি। যারা প্রেজেন্টেশন সবাই একসঙ্গে জি এইটা হচ্ছে যে আপনারা স্যারের সাথে কথা বলার স্যার আসছেন, কাল না হলে অন্য দিন করবেন। এটা আমি স্যারকে আমার প্রস্তাবনা জানিয়ে দিচ্ছি যে 4টা ক্লাস। আচ্ছা, এটার পরে গোটা একটা ক্লাস নেবেন সমস্যা নেই। পরীক্ষার রুটিন আমি দেবো না, তবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমি রুটিন দেবো আগামী 1 সপ্তাহের মধ্যে। তাহলে আপনাদের আগে বললাম, আমি কিন্তু আমার পরীক্ষা বন্যার কারণে বর্তমানে আছে, তবে এই মাসে সামনে মাসে পরীক্ষা হয়ে যাবে। বলো, বলছি যে সামনে মাসে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে যাবে। না আমি হচ্ছে যে পরীক্ষা এতদিন হয়ে যেত, ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয়ে যেত। এই শুধু এই যে গন্ডগোল এলো একটা এক বিষয়, আর তারপরে এলো যে বন্যাটা না হলে তোমাদের পরীক্ষা শেষের পথে যেত, কোনো ছোটে থাকবে না। আমি হচ্ছে আমার প্রস্তাবনা আমি স্যারকে দিয়ে দিচ্ছি যে আমার 4টা ক্লাস দরকার। এবং এই 4টা ক্লাস কীভাবে করবেন এটা আপনাদের ব্যাপার।